ঠিক আছে। हेलो 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 एक मिनट दीदी दीदी प्लीज 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 दीदी 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 प्लीज 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 हेलो নমস্কার, আপনারা সকলেই হয়তো ভালো আছেন। নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ, আমি তপন কোটাল। আপনারা প্রথমে ভিডিওটা দেখলেন, অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল কি, এর আগে কিন্তু অনেক ঘটনা রয়েছে। সেই ঘটনাটা কি অবশ্যই সকলের কিন্তু জানা নেই। সেই ঘটনাটা কি ঘটেছিল সেটা নিয়েই আজকে কিন্তু এসেছি একদম আপনাদের সামনে সত্যটা তুলে ধরতে। সেদিন ঘটনাটা ঘটেছিল যেটা, সেই ঘটনা ঘটেছিল যে একজন শিল্পী, একজন জনপ্রিয় শিল্পী বলা চলে, কারণ তার জনপ্রিয়তা একটু ছড়িয়েছে, কারণ হচ্ছে তিনি কিরণমালা নামে একটি সিরিয়াল করতেন। সেই কিরণমালা, অর্থাৎ তার নাম হচ্ছে রুকমা রায়, কিন্তু তিনি কিরণমালা সিরিয়াল করে একটু জনপ্রিয়তা অর্জন করেছিলেন, বা মোটামুটি একটা জনপ্রিয়তা আছে বলা বাহুল্য। তো সেক্ষেত্রে তিনি খানাকুলের গত 2023 সালে 24শে মে একটি প্রোগ্রাম করতে আসে খানাকুলের উদয়পুর শান্তিমায়ের আশ্রমের পক্ষ থেকে কালী পুজো প্রোগ্রাম হিসাবে ওনাকে আনা হয়। তো উনি আসেন এবং প্রচুর মানুষজন সন্ধ্যা থেকেই জড়ো হওয়ার সাথে সাথে সেখানে দেখা যায় যে মানুষজনের ভিড় কিন্তু বেড়েই চলেছে। প্রায় 11টা বাজে অনেক মানুষজন দেখতে পাচ্ছি যে বিরক্ত হয়ে ফিরে চলে যাচ্ছে, যে এখনো কেন কিরণমালা আসছে না। প্রায় 11:30টা বাজে, তখনও মানুষজন অনেকে ফিরে চলে যাচ্ছে। সেই সময় কিন্তু কিরণমালা খবর পাওয়া গেল যে তিনি এসেছেন। কোথায় এসেছেন, মঞ্চে কেন আসছেন না? এখন প্রশ্ন হচ্ছে তিনি এসেছেন কোথায়? তিনি এসেছেন উদয়পুরের মুচিপাড়া যে ব্রিজ আছে, ওই ব্রিজ কাজ পর্যন্ত এসেছেন। অর্থাৎ উনি আর আসতে পারছেন না। কেন না আসতে পারার কারণ কিন্তু রয়েছে, যে ওই যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওখানে উনি কিন্তু যে গাড়ি নিয়ে এসেছিল, সেই গাড়ি কিন্তু ওই মঞ্চের পর্যন্তই কিন্তু পৌঁছে যেত। অর্থাৎ যখন একটা গ্রাম বাংলায় একটা অনুষ্ঠান হয়, অর্থাৎ তখন কিন্তু কি হয় বলুন তো, প্রচুর মানুষের সমাগম হয়, বাইক, সাইকেল বা বিভিন্ন রকম যানবাহন, অর্থাৎ বাইকে কিন্তু পরিপূর্ণ ছিল রাস্তার উপর। সেই কারণে কিন্তু ওনার গাড়িটাকে ঢোকানো কিন্তু সম্ভব ছিল না। তো যাই হোক, সেই কারণে উনি বলেন ওনাকে প্রায় আপনারা যদি ফিতে দিয়ে মাপেন, সেটা হচ্ছে 200 মিটার, 150 থেকে 200 মিটার এর ওপর যাবে না। তো সেই 150 থেকে 200 মিটার দূরে উনি গাড়িটা ওনাকে বলেন যে আপনি তাহলে হেঁটে চলুন। উনি এখন বলেন কি ক্লাব সদস্যদের যে আমি হেঁটে যাব না। তখন বলেন এত রাত্রে কি করা যাবে, আমরা তো গাড়ির ব্যবস্থা করেছিলাম, কিন্তু গাড়িটা রয়েছে বিপরীত প্রান্তে, যেখানে অনুষ্ঠান হচ্ছে তার বিপরীত দিকে গাড়ি রয়েছে। প্রায় 5 থেকে 600 বাইক রয়েছে। সেই বাইকগুলো তারা প্রোগ্রাম দেখছে, তাদেরকে সরিয়ে তারপর কিন্তু ওই মারুতিটা আনতে পারবে। অর্থাৎ যদি বাইকগুলো সরাতে যায় সেক্ষেত্রে আরো কিন্তু 1 ঘন্টা লেট হবে মারুতি আনতে গেলে। এবং সেক্ষেত্রে তখন যিনি ক্লাবের যিনি মেন উদ্যোক্তা, তার নাম হচ্ছে রাজু সামন্ত। তো উনি কি করলেন যে উনি তখন ওইখান থেকে কিন্তু ওনাকে কিরণমালাকে আনতে গিয়ে যখন ওই কিরণমালার গাড়ির সামনে গিয়ে যখন বলেন ম্যাডাম আসুন আমি আপনাকে আনতে এসেছি, তখন একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জন্যই আজ কিন্তু ওই যে ঘটনা, যে মঞ্চ থেকে নেমে যান, সেই ঘটনার জন্যই হয়তো এই ঘটনা। অর্থাৎ সেটা পরে কিন্তু রাজু সামন্ত ক্যামেরার সামনে না বললেও তিনি কিন্তু পরে আমাদের বলেন। আমরা তখন ওনাকে বলি সেই ঘটনাটা আপনি ক্যামেরার সামনে এসে বলুন, কারণ আপনার নামে বিভিন্ন রকম বদনাম করে চলেছে একজন অভিনেত্রী হিসাবে, তো আপনি ক্যামেরার সামনে এসে বলুন ঘটনাটা কি ঘটেছিল। উনি যখন আনতে যান তখন ওই কিরণমালার একজন কালো করে মোটা করে একটা বডিগার্ড ছিল, সেই বডিগার্ড ওনাকে এরকম ভাবে ধাক্কা দিয়ে সরে দিয়ে দিয়েছিল, এই আপনি সরুন। তো তখন কিন্তু ওনার প্রচুর গায়ে লেগেছিল, কারণ ওখানকার স্থানীয় কিছু মানুষজন ছিল, তারা ওখানে উপস্থিত ছিল। আর উনি উদ্যোক্তা, উনি সব থেকে বেশি পরিমাণ টাকা দিয়ে ওনাকে কিরণমালাকে বুক করেছিলেন। আর সেখানেই কিছু মানুষজন, এলাকার মানুষজনের কাছে দেখতে পাচ্ছে যে কিরণমালার বডিগার্ড তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। ধরুন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করলাম, বা ধরুন মাননীয় মুখ্যমন্ত্রী দেবকে আমন্ত্রণ করলো, মুখ্যমন্ত্রীর বডিগার্ড মুখ্যমন্ত্রী আনতে এসেছেন, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মুখ্যমন্ত্রী আনতে এসেছে দেবকে,
এখন দেবের বডিগার্ড মুখ্যমন্ত্রীকে চেনে না, বা দেবও মুখ্যমন্ত্রীকে চেনে না। এখন সেই দেবের বডিগার্ড করেছে কি, মুখ্যমন্ত্রী বলছে আমি মুখ্যমন্ত্রী, আসুন আপনি আমার অনুষ্ঠানে, আপনাকে আমন্ত্রণ করেছিলাম, আসুন আপনি প্রোগ্রাম করুন। তখন যদি ভাবুন ওই দেবের বডিগার্ড মুখ্যমন্ত্রীকে, এই আপনি কে, মহিলা বডিগার্ড যদি কোনো ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, এই কে আপনি কে, মুখ্যমন্ত্রী কি করতেন? অর্থাৎ উনি সঙ্গে সঙ্গে কিন্তু রিয়াকশন দেখায়নি। উনি রিয়াকশন দেখিয়েছেন কখন, যখন ওনাদের ফল্ট পেয়েছে। অর্থাৎ উনি মঞ্চে উঠে গান করছিলেন। আমি নিঃসন্দেহ বলবো কিরণমালার গলা যথেষ্ট ভালো, গান যথেষ্ট ভালো করেন। তো তো ভালো, অবশ্য প্রোগ্রামও খুব ভালো হচ্ছিল, ভালোই লাগছিল। কিন্তু যাই হোক, উনি প্রোগ্রামের মধ্যে বিশেষ করে অনেক সময় বক্তৃতা বেশ এরকম চলছিল, চলতে চলতেই হঠাৎ সেলফির আবেদন আসে, এবং সেলফির আবেদন আসার সাথে সাথেই তখন কিন্তু কিরণমালা কি বলে যে আমি একটাই সেলফি তুলবো, একজনের ফোন থেকে তুলবো, এরকম বলে তিনি সেলফি তুলতে থাকেন। এবং সেই সময় কিন্তু রাজু সামন্ত ফট করে এক জায়গা থেকে আসে, ও দাদা বিজ্ঞাপন দিতে হবে না, অনুষ্ঠানটা করুন। আরও তারপর আবার কিছুক্ষণ পরে আবার বলেন, ও দাদা প্রোগ্রামটা চালান, বিজ্ঞাপন দিতে হবে না, বিজ্ঞাপনের জন্য আমরা পয়সা দিয়ে নিয়ে আসিনি, অনুষ্ঠানটা করুন। তখন কিরণমালা মাইকটা এগিয়ে নেন, বলছেন তাহলে আপনি করে নিন, এরকম একটা ঘটনা ঘটেছে। তখন বলেন ঠিক আছে আমি করে নেবো, যেহেতু তাহলে আপনি নেমে যান। এই হিসাবে কিন্তু উনি ওনাকে নেমে যেতে বলেছে। যাক, এটা কোনো শিল্পীর সাথে হওয়া উচিত না, এটা আমি সমর্থন করি না। রাজু সামন্তর যদি কোনো রাগ থাকতো উনি পার্সোনালি বলতে পারতেন, এভাবে মঞ্চে সিন ক্রিয়েট করা উচিত ছিল না। যাই হোক, হয়তো ওনার গায়ে লেগেছিল, কারণ একজন বডিগার্ড যাকে আমি ধরুন আমন্ত্রণ করেছি, সেই যাকে ধরুন আমন্ত্রণ করেছে, আমি যে উদাহরণস্বরূপ দিলাম, মুখ্যমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছে দেবকে, আর দেবের মহিলা বডিগার্ড গিয়ে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারছে কি আপনি সরে যান, তখন মুখ্যমন্ত্রীও কিন্তু রেগে যেতেন। যাই হোক, তো এইরকমই কিন্তু রাজু সামন্ত রেগে গিয়েছিলেন। এই হচ্ছে ঘটনা। আর এই ঘটনার পরেই কিন্তু ওনাকে মঞ্চ থেকে নেমে যেতে রাজু সামন্ত কিন্তু বলেছিলেন। এই হলো মেন ঘটনা। আসল সত্য আমি রাজু সামন্তকে বহুবার বলি যে আপনি সত্যটা সামনে আনুন, কারণ এটার জন্য না খানাকুলের বদনাম হচ্ছে। আর আমি সত্যি কথা বলতে কখনো মিথ্যাকে সমর্থন করি না। আর কিরণমালা কি কি মিথ্যে কথা বলেছে সেটা আপনাদের সামনে আমি আজ তুলে ধরবো কয়েকটা। উনি লাইভে এসে বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সেই মন্তব্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের যদি মনে হয় আমার কথা মিথ্যে রয়েছে, আমার কথাই মিথ্যে রয়েছে, আমি জেলে যেতে রাজি আছি। আর কিরণমালা যদি ওই লাইভে মিথ্যে যদি বলেন, আমি সমস্ত কথাগুলো, এই যে কথাগুলো বলেছি সত্য কথা বলেছি, একটাও যদি না মিথ্যে থাকে, আর উনি যদি মিথ্যে বলে থাকেন তাহলে উনি জেলে যাক। রাজি যদি থাকেন তাহলে দেখুন আমি শোনাচ্ছি কি কি কথা বলেছেন আর কি কি মিথ্যে রয়েছে। যে নিউজ চ্যানেলটা খানাকুল নিউজ, যেখানে এই ভিডিওটা দেখানো হয়েছে, পুরো বিষয়টা যেখানে দেখেছেন আপনারা, সেখানে বলা হয়েছে 10টা, যেটা ভুল কথা। 10টায় আমার স্টেজ টাইম ছিল না। আমি একবারও বলিনি যে আমি ঠিক টাইমে ঢুকেছি, 11টায় ঢুকেছি, সেটাও নয়। হ্যাঁ, উনি একটা কথা বললেন কি, যে ওই যে নিউজ চ্যানেলটা বলেছে আমার আসার কথা ছিল নাকি 10টায়। অ্যাকচুয়ালি সত্যি কথা আপনাদের বলি, নিউজ চ্যানেল কখনোই বলেনি যে 10টায় আসার কথা ছিল। অ্যাকচুয়ালি এই কথাটা বলেছে কি ক্লাবের সদস্য, অর্থাৎ রাজু সামন্তের ঘনিষ্ঠ কার্তিক পাত্র, তিনি কিন্তু এই মন্তব্যটি করেছিলেন যে 10টায় আসার কথা ছিল, উনি 12টায় এসেছেন বলেই উনি রেগে হয়তো ওনাকে বলেছেন মঞ্চ থেকে নেমে যান, বা আপনাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আনা হয়নি, আপনি অনুষ্ঠানটা করুন। কিন্তু উনি তখন অনুষ্ঠান, যাই হোক, উনি রাগেই বলেছেন, মাইকটা বাড়িয়ে দিয়ে বলেছেন, কি বলছেন উনি, বলছেন যে আপনাকে বিজ্ঞাপন দেওয়ার জন্য আনা হয়নি, আপনি হচ্ছে অনুষ্ঠানটা করুন। তখন বলছেন আপনি করে নিন। ওনার কাছে তো শিল্পী ছিল, রাজু সামন্তর আগে অ্যাডভান্স থেকে আগে থেকে প্রোগ্রাম হচ্ছিল, প্রায় তারা প্রথম থেকেই প্রোগ্রাম করছিল। তখন রাজু সামন্ত কিন্তু বলে দেয় যে আপনি নেমে যান। এই হচ্ছে ঘটনা। যাই হোক, আমি তারপরে আরো শোনাবো কি কি বলেছেন, আমি শোনাবো বিষয়টা, আপনারা শুনুন। যদি আপনারা, কারণ এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু তোলপাড় ছিল, আর সত্যটা অনেকেই জানে না। অ্যাকচুয়ালি আমি ওই ঘটনাস্থলে আমি কিন্তু প্রেজেন্ট ছিলাম। আমি একমাত্র সাংবাদিক, একমাত্র খানাকুল নিউজের সম্পাদক, আমি তপন কোটাল, ওই মুহূর্তে আমি কিন্তু প্রেজেন্ট ছিলাম। আমি শোনাবো আর কি বলেছে। আমি হয়েছিল পৌঁছতে, এবং ওনাদেরকে সেটা জানিয়েও ছিলাম যে আমার কিন্তু আসতে দেরি হচ্ছে, তার কারণ রাস্তায় জ্যাম আছে, সবটাই ওনারা জানতেন, এবং ওনারা সেটাকে অ্যাকসেপ্টও করেছিলেন। সেই কারণেই বারবার জিজ্ঞেস করছিলেন কোথায় আছেন, কোথায় আছেন। আমরাও বলছিলাম, বলতে বলতে পৌঁছলাম। পৌঁছানোর পরে একটা জায়গায় আমি গাড়িটা একটা জায়গার পর আর যাওয়ার জায়গা নেই, মানে রাস্তা নেই, রাস্তাটা খুব, আমি বলে রাখি, এই যে বললেন একটা জায়গার পর আর কিন্তু যাওয়ার রাস্তা নেই, রাস্তা ছিল
কিন্তু যেখানে নিয়ে যাবে, যে গাড়িটা নিয়ে যাবে না, অ্যাকচুয়ালি এরকম তো ঢালাই রাস্তা, সোজা হয়তো চলে যাবে, কিন্তু ওই সামনে যে বাইকগুলো রাখা আছে মঞ্চের কাছে, বাইকটা একটু অনেক এসেছে, 500 বাইক, কারণ একজন সেলিব্রিটি আসছে, যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু বাইকগুলো ছিল, অর্থাৎ ওই বাইকগুলো দিয়ে উনি পাস করতে পারতেন না, কারণ বাইকগুলো সেই রাস্তাটা কভার করে নিয়েছিল, সেই জন্য কিন্তু যেতে পারবেন না। তো সেই কারণে ওনার গাড়ি কিন্তু, উনি কি বলেছেন, আমি ইনোভা ক্রিস্টাতে গেছিলাম, ফলে গাড়িটা বুঝতে পারছেন কতটা চওড়া, ওই গাড়িটা একদম সরু রাস্তায়, 4 ফুটেরও কম রাস্তাটা, সেই রাস্তা তো ঢুকবে না গাড়ি। উনি যে এই কথাটা বলেছেন এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা, এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা, আমি প্রমাণ আপনাদেরকে দিয়ে দিয়েছি। উনি বলেছেন আমি ইনোভা ক্রিস্টাতে গিয়েছি এবং 4 ফুটের রাস্তা, ওই রাস্তাতে আমার গাড়ি ঢুকবে না। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কোন গাড়ি যাচ্ছে, ইনোভা ক্রিস্টার থেকে বড় বড় গাড়ি মানে কিভাবে যাচ্ছে আমি দেখাচ্ছি, একটা আপনাদেরকে চিত্র দেখাচ্ছি, দেখুন কোন গাড়ি যাবে। ইনোভা ক্রিস্টা ঢুকতো না ওটা দেখে নিন। উনি বলেছেন ইনোভা ক্রিস্টা ঢুকবে না 4 ফুটের রাস্তা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। আর যদি মনে হয় যে ইনোভা ক্রিস্টা ওই রাস্তায় ঢুকবে না, আমি আপনাদের কাছে আবেদন করতে পারি, যে সমস্ত দর্শকরা দেখছেন আপনারা আসুন, ইনোভা ক্রিস্টা নিয়ে আসুন, নিয়ে এসে ওই রাস্তায় নিয়ে যান, যেতে পারেন না প্রমাণ হয়ে যাবে কিরণমালা সত্য বলছে না মিথ্যে বলছে। আরো আমি আসছি। এবং আমি যেখানে দাঁড়িয়েছিলাম গাড়িতে, যেখানটা লাস্টে যে লোকটি পৌঁছতে পেরেছি, তার বাইরে আর যাওয়া যাচ্ছিল না, সেখান থেকে কোনো গানের আওয়াজ আসছিল না, তখন ওনারা বলছে না হেঁটে যেতে হবে। যেখানে মানে উনি দাঁড়িয়েছিলেন, ওনার গাড়িটা শেষ পর্যন্ত যে মুচিপাড়া ব্রিজ, উদয়পুরের যে মুচিপাড়া ব্রিজ, ওই অবধি কিন্তু গাড়িটা পৌঁছেছিল, ওরপর আর যেতে পারছে না। কিন্তু উনি বলছেন যে ওখান থেকে কোনো গানের আওয়াজ আসছিল না। আমি একটা বলে রাখি, গ্রাম বাংলায় অনুষ্ঠান হলে কিন্তু ভালো প্রকার মাইক থাকে, ওই অনুষ্ঠানে মিনিমাম 16টার মতো চং ছিল, 16টার মতো চং ছিল, পাশাপাশি 8টা-10টা বক্স ছিল, গান বাজছিল। অর্থাৎ উনি বলছেন যে 200 মিটার দূর থেকে শোনা যাবে না। আমি বলি আপনারা প্রমাণ করে নিন, আপনারা আসুন, যারা প্রমাণ করতে চান আপনারা আসুন, খানাকুলের উদয়পুরের শান্তিমায়ের আশ্রমে 2টো চং নিয়ে আসুন, দুটো চং নিয়ে এসে একটা গান চালাবেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আর উদয়পুরের যেখানে ওনার গাড়িটা এসে পৌঁছেছিল সেখানে এসে দাঁড়িয়ে শুনবেন 2টো চঙের আওয়াজ যাচ্ছে কিনা। আর অত বড় অনুষ্ঠান হচ্ছে, অত মাইক চলছে, উনি বলছেন মাইকের আওয়াজ কানে আসছিল না। কথাটা সত্য বলছে না মিথ্যে বলছে, যারা ওখানে উপস্থিত ছিলেন তারা অবশ্যই জানেন, যদি খানাকুলের মানুষ অনেকেই ওখানে উপস্থিত ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মাইকের আওয়াজ ওই মুচিপাড়া ব্রিজ থেকে শোনা যাচ্ছিল না, আপনারা কমেন্ট করে জানাবেন। আরো বলেছে, আরো অনেক কথা বলেছে, আমি শোনাবো আপনাদের যে কিভাবে মিথ্যেগুলো উনি তুলে ধরেছেন। এটা সত্যি কথা বলতে আমার সাথে ওনার কোনো পার্সোনালি দুশ্মনী নেই, আমার সাথে ওনার কোনো রাগ নেই, কিন্তু এই যে মিথ্যেগুলো না মেনে নিতে পারিনি, তাই আজ আপনাদের সঙ্গে সত্যটা নিয়ে আজ হাজির হয়েছি। আমি শোনাবো আরো কি বলেছে। যদি মনে হয় কারো যে খানাকুল নিউজের সম্পাদক তপন গোটাল এই কথাটা মিথ্যে বলছে, যে মাইকের আওয়াজ উনি বলেছেন শোনা যায়নি, আমি বলছি শোনা যাচ্ছিল, ওখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত দূর পর্যন্ত শোনা যাচ্ছিল সাউন্ড, কিন্তু উনি 200 মিটার থেকে শুনতে পাননি। আর যদি কারো মনে হয় উনি 200 মিটার, ওটা যে উনি বলেছেন আরো একটি প্রতিবেদনে বলেছেন, আমি আসছি সেই বিষয় নিয়ে, উনি বলেছেন নাকি 1 কিলোমিটার ওনাকে হেঁটে নিয়ে যাওয়া হয়েছে। সেই প্রতিবেদনে TV9 বাংলা, আমি চ্যানেলটার নাম ধরে বলে দিচ্ছি, TV9 বাংলা কিন্তু পোস্ট করেছিল, এবং পাশাপাশি আরো কলকাতা টিভি অনলাইন, আমি দেখাচ্ছি কলকাতা টিভি অনলাইনের আমি স্ক্রিনশটটা দেখাচ্ছি, যে কলকাতা টিভি অনলাইন এটা পোস্ট করেছিল যে কিরণমালাকে নাকি 1 কিলোমিটার পথ হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি বলবো, আমি এই যে TV9 বাংলা বা কলকাতা টিভি অনলাইন, এদেরকে আমি দোষ দেবো না, যে আপনারা আসুন, আগে তো জানবেন সত্যটা কি। এরকম ভাবে আমি কিন্তু কিরণমালার মতো বলবো না, উনি বলেছেন যে খানাকুল নিউজ তো আগে জানবে সত্যটা কি। আমি কিন্তু TV9 বাংলাকে বলতে পারি না, কারণ সাংবাদিকের এটা ধর্ম নয় যে TV9 বাংলা এসে ফিতে দিয়ে মাপবে, তারপর সম্প্রচার করবে, খানাকুল এসে ফিতে দিয়ে মাপবে, তারপরে সম্প্রচার করবে যে ওনাকে কত কিলোমিটার হাঁটানো হয়েছিল, তারপর ছাপবে, এরকম ব্যাপার না। অ্যাকচুয়ালি আপনি যেই বক্তব্যটা দেবেন সেটাই আমরা কিন্তু তুলে ধরি, এটাই হচ্ছে সাংবাদিকদের কাজ। আর আমিও সেই দিনে ওটাই করেছিলাম। কার্তিক পাত্র ওই যে কমিটির সদস্য ছিল, সেই সদস্য বলেছিলেন 10টার সময় আসার কথা ছিল, উনি 12টার সময় এসেছিলেন বলেই হয়তো রাজু সামন্ত রেগে ওই কথা বলেছেন। কিন্তু আমরা পরে রাজু সামন্তর কাছে যখন জানতে চাই, বলছে দাদা আমার সাথে আগে তো অপমানজনিত ঘটনা হয়েছিল, সেই রাগেতেই আমি এটা করে ফেলেছি। আমি বলছি কি ঘটনা ঘটেছিল? উনি বলেছিলেন দেখুন দাদা আমার প্রোগ্রামে আসছেন, আমার লোকজন ওখানে রয়েছে কিছু, ওনাকে আনতে গেছেন, উনি আসেননি, আমি গিয়েছি, গিয়ে বলছি ম্যাডাম আপনি আসুন, আমি উদ্যোক্তা,
ওনার বডিগার্ড আমাকে ধাক্কা মেরে এরকম সরিয়ে দিয়েছে আমাদের লোকজনের সামনে, আমাদের কিছু লোকজন ওখানে ছিল, আমার খুব খারাপ লেগেছিল। আমি তারপরে ওনার কাছে গেছি, বলি ম্যাডাম আপনি আসুন, হেঁটে যাবেন না? বলছেন দেখুন এত রাতে আমরা মারুতি ব্যবস্থা রেখেছি, কিন্তু মারুতি ওখানে আসতে পারবে না। উনি অন্য গাড়িরও ব্যবস্থার চেষ্টা করেছিলেন, কিন্তু রাত্রি 12টা বাজে, গ্রাম বাংলায় কোথায় গাড়ি পাবে বলুন, একটা গ্রামের মধ্যে প্রোগ্রাম চলছে। তাই উনি বলেছিলেন ম্যাডাম আপনি আমার বাইকে চলুন, আমার বাইকে চলুন। এমনকি আরো এটাও বলেছিলেন যদি আমার বাইকে চাপতে আপনার অসুবিধা হয় তাহলে আপনার বডিগার্ডকে বলুন আপনাকে বাইকে চাপিয়ে নিয়ে যেতে, আমরা পেছনে পেছনে আসছি, এই কথাও বলেছিলেন। আর ওই দিনে উনি কিন্তু গাড়ি থেকে নামেননি, আমি এজেন্ট থেকে ওনাকে ডাকতে গেছি, ওনাকে ডেকেছি। আমি বলছি ম্যাডাম আমি খানাকুল নিউজের সম্পাদক, কি ব্যাপার ম্যাডাম আপনি যাচ্ছেন না? বলছেন দেখুন এই কতটা দূর আমাকে, আমি বলছি একটুখানি হাঁটা পথ। উনি তারপরে আমি বলার সাথে সাথেই উনি নেবে কিন্তু হাঁটতে শুরু করেন, আমি প্রেজেন্ট থাকাতে। তো উনি কিন্তু হেঁটে তারপর কিন্তু মঞ্চে যান। তার আগে 11টা মানে 11:30 বা এরকম কিছু সময় পর্যন্ত উনি প্রায় 8 ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলেন, অথচ উনি লেটে এসছেন। আবার 8 ঘন্টায় 200 মিটারের জন্য উনি হেঁটে যেতে পারবেন না, ওনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ব্যবস্থা করা উচিত ছিল কমিটির সদস্যদের, যে হেলিকপ্টারের ব্যবস্থা তো করতে পারিনি, উনি হেঁটে যাবেন না, উনি বাইকেও যাবেন না, তাহলে করবেটা কি? আমি যাওয়ার পর উনি হয়তো ভেবেছেন যে মিডিয়া আসছে, প্রচার হলে যে হেঁটে যাবেন না, 200 মিটারের ডিস্টেন্স, 200 থেকে 150 মিটারের ডিস্টেন্স যদি কারো মনে হয় আপনারা ফিতে দিয়ে এসে মাপতে পারেন, আমার কোনো আপত্তি নেই। কারণ অ্যাক্টিং, যারা অ্যাক্টর হয় না তারা ভালো অ্যাক্টিং করতে পারে, অ্যাক্টিং করে মিথ্যে কথা বলতে পারে, সেটাকে মনে হবে সত্য। অর্থাৎ যদি সত্য জানতে হয়, আমার কথা যদি না বিশ্বাস হয়, আপনারা আসতে পারেন। আমি আরো শোনাবো আপনাদের কি কি বলেছে, সেইগুলোর সত্য উদ্ঘাটন আজ আমি করবো, শোনাচ্ছি। এবার যেখানে আমি গান শুনতে পাচ্ছি না, একটুখানি লাইটটা দেখা যাচ্ছে, বাইকের চাবি নিয়ে একটি ভদ্রলোক, যার নাম হচ্ছে রাজু সামন্ত, উনি আসেন, উনি এসে বলেন যে আমার বাইকে করে যাবে। হ্যাঁ, এই যে ঘটনা বললাম এর আগে কিন্তু প্রশ্নের উত্তরটা দিয়েছি যে উনি প্রথমে আসেন, ওনাকে ওর বডিগার্ড ধাক্কা মারে, সেই কারণে উনি কিন্তু মনক্ষুণ্ণ হন। অর্থাৎ যে কোনো ধরুন আমি যদি কাউকে আমন্ত্রিত করি, আমি কাউকে আমন্ত্রণ করছি, সে আমার বাড়িতে আসছে, আমি তাকে আনতে গেছি, রিসিভ করতে গেছি, সে তার বডিগার্ড আমাকে ধাক্কা দিচ্ছে, আরে বাবা সে তো আমার উনি রাগ হবে, আপনারও হবে, সেটাই হয়তো রাজু সামন্তর হয়েছিল। যাই হোক, তাদের সাথে কথা বললাম, সবার সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি হেঁটেই যাব, কিন্তু আপনারা তার সামনে পেছনে সব দিকে একটু গার্ড করে নিয়ে যাবেন, কারণ অত রাত্রির বেলা অন্ধকার রাস্তার মধ্যে অচেনা জায়গায় যেখানে অনেকটা ডিস্টেন্স, সেটা হেঁটে যেতে হবে। ওয়েল, আমি স্টার্ট করলাম, আমি স্টেজে পৌঁছলাম, সেখানে কেউ আমাকে বিরক্ত করেনি, আমি প্রপারলি স্টেজে পৌঁছেছি। হ্যাঁ, কমিটির একজন সদস্য, আমি যখন হেঁটে যাচ্ছিলাম স্টেজ অব্দি, তখন পেছন থেকে বলছে পায়ে হেঁটে যাবে না। সেটাই তো, কমিটির হেঁটে যাচ্ছে, তখন একজন কেউ বলেছে যে পায়ে হেঁটে যাবে না। আরে 200 মিটার রাস্তা, আরে মশাই কত সেলিব্রিটিরা আছে, তারাও তো প্রোগ্রাম করে, তারা 200 মিটার কেন 500 মিটারও হেঁটে যায়, 1 কিলোমিটারও হেঁটে যায়। আরে মশাই আপনি যেতে পারবেন না? আপনার জন্য তো মানে কি বলবো, বাইকের ব্যবস্থা করে দিয়েছিলেন, ওনারা সকলে মিলে এগিয়ে এসেছেন। এমনকি আমিও গিয়েছি আনতে ওখানে, প্রেজেন্ট থেকে আমি ওনাকে নিয়ে আমি যাওয়ার পরেই উনি গাড়ি থেকে নেমেছেন। তার আগে উনি গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেনি, আমি যাওয়ার বলার পরেই কিন্তু উনি গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেছেন। তারপর উনি কিন্তু মঞ্চে যান আমি থাকাতেই। ভদ্রলোক রাজু সামন্ত, সে চিৎকার করতে করতে স্টেজের ঠিক নিচে চিৎকার করতে করতে আঙুল তুলতে তুলতে আমাকে বলছে যে আপনাকে পয়সা দিয়ে এনেছি অ্যাড দেওয়ার জন্য নয়, আপনার গান গাওয়ার কথা গান নাহলে নেমে চলে যান। বলেছেন আপনি হেঁটে যাওয়ার না বলে। এই যে বলেছে যে আপনাকে নিয়ে এসেছি অ্যাড দেওয়ার জন্য নয়, গান গাওয়ার জন্য, আপনি গান নাহলে নেমে চলে যান। অর্থাৎ উনি একটু বক্তৃতা বেশি দিচ্ছিলেন। ওই প্রোগ্রামটা আমি সম্পূর্ণ পোস্টও করেছি খানাকুল নিউজে, একটু বেশি বক্তৃতা হচ্ছিল। যাই হোক, তো উনি তারপর বিজ্ঞাপন, মানে ওই যে বিজ্ঞাপন বলতে সেলফিটাকে বিজ্ঞাপন এটা একটা অটোগ্রাফের ব্যাপার, এটা লাস্টেও করা যেত। যাই হোক, তো এই বিজ্ঞাপন দর্শকরা অনুরোধ করছিল, কিছু করার নেই, এটাও তো একটা অঙ্গ অনুষ্ঠানেরই। আমি এটার মানে কি বলবো, এটার আমি কিন্তু বিপক্ষে নয়, অবশ্যই সেলফি তোলা উচিত, কিন্তু ওই যে ঘটনা আপনি নেমে চলে যান, এর ঘটনার কিন্তু কারণ হচ্ছে মূল ওই ধাক্কা দেওয়া, বডিগার্ড ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া, এটাই হচ্ছে প্রধান কারণ। আমার হেঁটে যাওয়ার তো কথা না দাদা, আপনি একটা প্রোগ্রাম করছেন, আপনি তো প্রোগ্রাম করতেই জানেন, আপনি শিল্পীকে সম্মানটাই দিতে জানেন না, আপনি কি প্রোগ্রাম করছেন? তখন বলছে যে আপনার তো 10টায় আসার কথা ছিল, আপনি এসছেন এত দেরিতে 12টায়। এই দেখুন, উনি কিন্তু স্বীকার করছেন আপনার তো 10টার আসায় কথা ছিল, আপনি তো এসছেন 12টা। ওনাকে রাজু সামন্তও বলেছে, তাহলে উনি সেটা স্বীকার করেছেন। আমি আর আগে শোনাবো কি বলেছেন। যাই আমার হেঁটে যাওয়ার তো কথা না
দাদা আপনি একটা প্রোগ্রাম করছেন, আপনি প্রোগ্রাম করতেই জানেন না, আপনি শিল্পীকে সম্মানটাই দিতে জানেন না, আপনি কি প্রোগ্রাম করছেন? তখন বলছে যে আপনার তো 10টায় আসার কথা ছিল, আপনি এসছেন এত দেরিতে 12টায়। দেখুন এটাই কিন্তু আমি পোস্ট করেছি, এটা আমাকে কার্তিক পাত্র রাজু সামন্তর ঘনিষ্ঠ ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য, যখন ওনারা কেউ মুখ খোলেনি, আমি বললাম বলতেই হবে কেন এরকম ঘটনা কেন ঘটলো, তখন রাজু সামন্ত কোনো মন্তব্য করেনি, বললেন না আমি কোনো মন্তব্য করব না। তখন আমাকে কার্তিক পাত্র বললেন দাদা কিছু মনে করবেন না, ওনার আসার কথা ছিল 10টায়, উনি 12টায় এসেছেন বলেই এরকম করেছে। এই হচ্ছে ঘটনা। এবার আরো আমি আসবো, আরো বিস্তারিত আরো কয়েকটা কথা আছে আমি শুনবো। যাই এত দূরে দূরে প্রোগ্রাম করতে এত কষ্ট হয়, শুটিং থাকে, অনেক অনেক সময় অনেক রকম প্রবলেমের মধ্যে 170-এও গাড়ি চলে, 170-এও গাড়ি চলে। পয়েন্ট নোটেড, এই পয়েন্ট অবশ্য নোট করা উচিত। তখন বলছে যে আপনার তো 10টায় আসার কথা ছিল, আপনি এসছেন এত দেরিতে 12টায়। আমি প্রথমে যাই, এত দূরে দূরে প্রোগ্রাম করতে এত কষ্ট হয়, শুটিং থাকে, অনেক অনেক সময় অনেক রকম প্রবলেমের মধ্যে 170-এও গাড়ি চলে। এই বিষয়টা বলি, 170-এও গাড়ি চলে, এটা আপনারা বিশ্বাস করেন? কারণ হচ্ছে যে বিষয়টা বলি, আমাদের ভারতের কিন্তু যে গাড়ি, রেলগাড়ি, আমাদের অত্যাধুনিক রেলগাড়ি কি এখন বন্দে ভারত, সেই বন্দে ভারতেরও গতিবেগ কত জানেন? 110 থেকে 130 এরকম গতিবেগে কিন্তু চলে। কিন্তু এই কিরণমালার 4 লেন বা 6 লেন বা 8 লেন রাস্তা দিয়ে ওনার গতিবেগ থাকে কত? 170-এ ওনার গাড়ি চলে। এই 170-এ উনি নিজে স্বীকার করেছেন যে আমার গাড়ি 170-এতেও থাকে। তাহলে কিন্তু এনার বিরুদ্ধে কিন্তু এই নিয়ে কিন্তু একটা মামলা কিন্তু হতে পারে। সেটা কি মামলা আমি শোনাচ্ছি আপনাদের। সেই মামলাটা কি, বেপরোয়া গতিতে গাড়ি চালালে সেকশন 183 তে কিন্তু ওনার বিরুদ্ধে কেস হতে পারে। আরো একটা বিষয় বলে দিই, বিপজ্জনক 170-এ গাড়ি চালানো মানে সেটা হচ্ছে বিপজ্জনক, অর্থাৎ বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর জন্য সেকশন 184 অর্থাৎ সেকশন 184-এও কিন্তু ওনার বিরুদ্ধে কেস হওয়া উচিত, কারণ উনি তো বিপজ্জনক ভাবে গাড়ি চালান। তাহলে উনি বলেছেন আমার গাড়ির গতিবেগ 170-এও থাকে, মানে বিভিন্ন জায়গায় তাড়া থাকে, সেই কারণে 170-এ ওনার গাড়ি চলে, উনি কিন্তু এটা বলেছেন। তো সেই কারণে কিন্তু তো এটা কিন্তু একটা অপরাধ। এটা অপরাধ কারণ কেন বলছি, ভারতের সর্বোচ্চ গাড়ির গতি কত থাকা উচিত আমি আপনাদের জানাই। গাড়ির গতি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয়েছে, ভারতের সর্বোচ্চ কত গতিতে গাড়ি চালানো যায়, এই মুহূর্তে সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয়েছে 120 কিমি প্রতি ঘন্টা। তবে এই গতি শুধুমাত্র 6 এবং 8 লেন এক্সপ্রেস ওয়ের জন্য, অর্থাৎ 6 অথবা 8 লেন এক্সপ্রেস ওয়ের জন্য সর্বোচ্চ গতি কিন্তু 120 কিমি প্রতি ঘন্টা। এটা ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে নয় কিন্তু সমগ্র ভারতবর্ষে এই নিয়ম। তবে মাঝে মধ্যে একাধিক পয়েন্টে যেখানে গতি কমাতে বলা হয়, ওই এলাকায় জনসংখ্যা কেমন তার উপর নির্ভর করে ঠিক হয় এই গতি। অর্থাৎ 4 অথবা 6 লেন হাইওয়ে হলে সর্বোচ্চ গতি হবে 100 থেকে 110 কিমি প্রতি ঘন্টা। অর্থাৎ উনি বলেছেন ওনার যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু 170-এ ওনার গাড়ি চলে, অর্থাৎ এটা কিন্তু অপরাধ, এটা অপরাধ। উনি এটা নিজে স্বীকার। এবার কি খানাকুল নিউজ এত রিস্ক নিয়ে আমরা যাই, কিন্তু না বলেছেন আর আমার হেঁটে যাওয়ার তো কথা না, প্রোগ্রাম করতে এত কষ্ট হয়, শুটিং থাকে, অনেক অনেক সময় অনেক রকম প্রবলেমের মধ্যে 170-এও গাড়ি চলে। অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু নোট করা উচিত। আর পশ্চিমবঙ্গ পুলিশকে আমি অনুরোধ করবো এনার বিরুদ্ধে অবশ্য মামলা করার জন্য। 170-এ এনার প্রোগ্রাম করতে গাড়ি নিয়ে যান, অর্থাৎ বিপজ্জনক ভাবে গাড়ি চালানোর জন্য, অর্থাৎ অত্যাধিক গতিতে গাড়ি চালানোর জন্য এনার বিরুদ্ধে মামলা বা কেস হওয়া উচিত। সেটা হচ্ছে 183, 184 সেকশনে। যাই হোক, আমি শোনাবো। এটা আপনাদের কি মনে হয়, 170-এতে উনি গাড়ি নিয়ে যান? মনে হয় যেখানে সর্বোচ্চ ভারতের গতিবেগ যে ট্রেন বন্দে ভারত, সেই বন্দে ভারতের এক্সপ্রেসের গতি কত জানেন? 110 থেকে 130-এ রেল ট্র্যাক দিয়ে দৌড়ায়। আর উনি 4 লেন 8 লেন বা যাই হোক 6 লেন যে সমস্ত রাস্তা দিয়ে যায়, ওনার গতিবেগ কিন্তু উনি 170-এও গাড়ি নিয়ে যান। তাহলে এনার বিরুদ্ধে এই নিয়ে কিন্তু কেস হওয়া উচিত আছে। আরো বলবো কি কি কথা বলেছে। কিন্তু কেন যাই ওখানে? আমরা কমিটমেন্ট করেছি বলেই কিন্তু এত রিস্ক নিয়ে, নিজেদের লাইফ রিস্ক নিয়ে যাই আমরা সবাই।
শুধু আমি না, প্রচুর সিঙ্গার্স, প্রচুর মিউজিশিয়ানস, তাদের সাথে অনেক রকম ঘটনা ঘটতে থাকে। কিন্তু আমি আরেকটা কথা বলবো, হ্যাঁ যাই হোক, এগুলোতে আমি আসলে এত কথা তো সব একসাথে বলে ফেলছি। তো যাই হোক, ওখানে ওনাকে সরি বলতে বলা হয়, উনি সরি বলেন না, উনি উল্টে বলেন যে আপনি পায়ে হেঁটে যাবেন না, এটাই প্রথমে ভুল করেছেন। যেটা আমি ওনাকে তারপরে রিপ্লাইটা করলাম যে আপনি জানেন না কিভাবে আর্টিস্টকে সম্মান দিতে হয়। তারপরে উনি বলছেন যে আপনার গাইতে হলে গান, নাহলে আমার সিঙ্গার আছে, আমি সিঙ্গারকে দিয়ে গাইয়ে নেবো, আপনি বেরিয়ে যান এখান থেকে। এইটা শোনার পর আমার সঙ্গে যারা ছিল এবং আমার বাউন্সার, সে বলে দিদি আর প্লিজ আর থেকো না, তুমি চলো। তখন আমি বেরিয়ে যাই ওখান থেকে। হ্যাঁ যান যান, মানে সে যে ওনার কি ব্যবহার, সে আমি বলেও বোঝাতে পারবো না। খানাকুল নিউজ যে করেছে তার একটাই ভুল, সে টাইমটা যাচাই করে তার আপলোড করা উচিত ছিল ভিডিওটাতে। সে ভুল টাইম বলেছে বলে আজকে এত কথা আমাকে শুনতে হয়েছে। তার জন্য আমি নাকি ভুল টাইম বলেছি ছিল যে কি আসল ঘটনাটা কি, একটা নিউজ করে দিলেই তো হলো না, তা সেটা তো জেনে পড়বে যে কি আদৌ কি ঘটেছে ঘটনাটা। আরে কলকাতা টিভি অনলাইন, টিভি9 বাংলা, আরে আপনারা তো আগে জেনে পড়বেন। 1 কিলোমিটার চেপে দিলেন, 200 মিটার বা 150 মিটারের রাস্তাটাকে 1 কিলোমিটার চেপে দিলেন, এটা আমি টিভি9 বাংলাকে বলবো? কারণ আমরা তো জানি সাংবাদিকের রুল কি। টিভি9 বাংলাতে উনি বলেছেন এবং কলকাতা টিভি অনলাইনকে বলেছেন আমাকে 1 কিলোমিটার হেঁটে নিয়ে যাওয়া হয়েছে, আর সেটা আপনারা যদি মনে হয় ফিতে দিয়েছে মাপতে পারেন, 200 থেকে 150 মিটার রাস্তা, 200 থেকে 150 মিটার রাস্তা, উনি সেটা বলেছেন 1 কিলোমিটার। অর্থাৎ এখানে টিভি9 বাংলারও যেমন ভুল নেই, তেমন আমারও ভুল নেই। যে আমি যেটা বলেছি 10টার সময় আসার কথা ছিল, এটা আমি বলিনি, কার্তিক পাত্র বলেছে, ক্লাবের সদস্য। 100 মানে উনি বলেছেন 10টার সময় আসার কথা ছিল, উনি এসেছেন 12টায়, তার জন্যই হয়তো রাগে উনি এরকম করেছেন। অর্থাৎ সেটাই কিন্তু আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলাম। আর উনি বলছেন না আগে নিউজ চ্যানেলকে জানতে হবে, তো অবশ্যই আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম। আমরা জানার জন্য কিরণমালার পেছন মানে আমি ওনাকে ম্যাডাম কিছু বলুন, ম্যাডাম কিছু বলুন, ম্যাডাম টেনে বেরিয়ে যাচ্ছেন। লাস্টের গাড়ির কাছে গিয়ে তো আর যেতে পারছেন না, লাস্টে গাড়ির কাছে যাই হোক থামলো, থেমে বলুন ম্যাডাম আজ কি হলো ঘটনাটা বলুন। কোনো মন্তব্য করলেন না, বলছে না আমি কিছু বলবো না, আমি তোমাদের কিছু বলতে চাই না, আমি কিছু বলতে চাই না। আমি বললাম দেখুন ম্যাডাম, আমি দেখুন আপনার যে ঘটনাটা ঘটেছে অবশ্যই কিছু বলুন, কিন্তু কোনো কথা উনি বললেন না। অর্থাৎ বললেন না কেন? তখনই বলতে পারতেন, আমরা তো জানতে গিয়েছিলাম। আপনি বলতে পারতেন ওখান থেকে মাইকের আওয়াজ শোনা যায়নি, সেই দিনই আমি প্রমাণ করে দিতাম উনি যদি এই কথাটা বলতেন যে মাইকের আওয়াজ শোনা যায়নি। আর যাদের মনে হয় মাইকের আওয়াজ শোনা যায়নি, আপনারা আসুন মুচিপাড়া ব্রিজে, 4 জন আসুন, মুচিপাড়া ব্রিজে 2 জন দাঁড়িয়ে থাকবেন, আর শান্তিমায়ের আশ্রম পাড়ায় 2 জন যে দুটো চং বাজাবেন, দুটো চং মাইক, যে চং মাইক হয় না, মাইক বাজাবেন, শুনতে পান কি আওয়াজের শুনতে পান না, সেটা প্রমাণিত হয়ে যাবে কিরণমালা সত্য বলেছে না মিথ্যে বলেছে। পাশাপাশি উনি বলেছেন ইনোভা খ্রিস্টানি এসেছিলেন, ওই গাড়ি নাকি ওই রাস্তায় যায় না। আমি আপনাদের অনুরোধ করছি আপনারা ইনোভা খ্রিস্টানি আসুন, ওই রাস্তায় যাওয়া যায় কি যায় না সেটাও প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ আরো বিভিন্ন রকম কথা বলেছে। উনি বলেছেন 1 কিলোমিটার পথ ওনাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, উনি সেটা কিন্তু ওনার যদি আপনারা ফিতে দিয়ে মেপে দেখেন সেটা কিন্তু 150 থেকে 200 মিটার রাস্তা, 150 থেকে 200 মিটার রাস্তা। অর্থাৎ এই সমস্ত কথাগুলি কিন্তু উনি ভুল বলেছেন, মিথ্যা বলেছেন, মিথ্যা অপপ্রচার করে গেছেন। যাই হোক, আপনাদের কিন্তু সত্যটা আমি তুলে ধরেছি যে কেন এরকম ঘটনা ঘটেছিল। রাজু সামন্ত কিন্তু ক্যামেরার সামনে না বললেও তিনি কিন্তু পেছনে আমাদের বলেছিলেন, তাকে আমরা অনুরোধ করেছিলাম, বারে বারে অনুরোধ করেছিলাম আপনি ক্যামেরার সামনে এসে বলুন। আর উনি খানাকুল নিউজকে কি আক্রমণ করেছেন? খানাকুল নিউজকে একটাই কথা আক্রমণ করেছেন যে লাস্ট আমি আরেকবার শোনাবো আপনাদের যে কি আক্রমণ খানাকুল নিউজকে করেছিলেন, ঠিক আছে? যাই হোক, আমি তারা সবাই ছিল। আরেকটা বিষয় বলে দিই, আমি কিন্তু ওইখানে, আমি খানাকুল নিউজের সম্পাদক তপন কোটাল, আমি ওই মুহূর্তে ওই জায়গাতেই প্রেজেন্ট ছিলাম, একমাত্র সাংবাদিক খানাকুলের বুকে, ওখানে কিন্তু দাঁড়িয়ে প্রেজেন্ট ছিলাম ওই অনুষ্ঠানের সময়। আর উনি কি বলেছিলেন আমি আরো একবার শোনাবো। আমি বেরিয়ে যাই ওখান থেকে, হ্যাঁ যান, মানে সে যে ওনার কি ব্যবহার, সে আমি বলেও বোঝাতে পারবো না। খানাকুল নিউজ যে করেছে তার একটাই ভুল, সে টাইমটা যাচাই করে তার আপলোড করা উচিত ছিল ভিডিওটাতে। সে ভুল টাইম বলেছে বলে আজকে এত কথা আমাকে শুনতে হয়েছে। তার জন্য, তার ভুলের জন্য তার জানা উচিত ছিল যে কি আসল ঘটনাটা কি। একটা নিউজ করে দিলেই তো হলো না, তা সেটা তো জেনে পড়বে যে কি আদৌ কি ঘটেছে ঘটনাটা। হ্যাঁ ম্যাডাম, অবশ্যই খানাকুল নিউজেরই তো ভুল। খানাকুল নিউজ ওরকম জায়গায় একটা টাইম বলে দিল, অবশ্য খানাকুল নিউজ তো বলেনি। খানাকুল নিউজ জানতে চেয়েছিল, আপনাদের কাছেও যেমন ছুটে গিয়েছিল, ক্লাব সদস্যর কাছেও ছুটে গিয়েছিল। ক্লাব সদস্য ওখানে কার্তিক পাত্র তিনি তো এই কথা বলেছেন, আর সেটা আপনি নিজেও মুখে বলেছেন। কি বলেছিলেন যে 10টার সময় রাস্তার মধ্যে কি বলেছেন আমি জায়গায় যেখানে অনেকটা ভদ্রলোক
রাজু সামন্ত সে চিৎকার কথা না। দাদা আপনি একটা প্রোগ্রাম করছেন, আপনি তো প্রোগ্রাম করতেই জানেন না, আপনি শিল্পীকে সম্মানটাই দিতে জানেন না, আপনি কি প্রোগ্রাম করছেন? তখন বলছে যে আপনার তো 10টায় আসার কথা ছিল, আপনি এসছেন এত দেরিতে 12টায়। দেখুন এটা কিন্তু রাজু সামন্ত ওনাকে বলেছে, উনি স্বীকার করেছেন, আর সেটাই খানাকুল নিউজ চেপেছে। তাহলে খানাকুল নিউজের ভুলটা কোথায়? উনি বলছেন খানাকুল নিউজ আগে জানবে তারপর তো খবরটা করবে। আমি সমস্ত কিছু জেনেই কিন্তু খবরটা করেছিলাম। এবার দেখুন আপনারা ধরুন আপনারা কোনো ক্লাবের দায়িত্বে আছেন, আপনারা তো জানবেন যে আপনাদের প্রোগ্রাম শিল্পীকে কোথায় রেখেছেন। তেমনই ক্লাব সদস্য সন্দীপ পাত্র ওই রাজু সামন্তের ঘনিষ্ঠ, আর রাজু সামন্তই হচ্ছেন ওই ক্লাবের প্রধান। অর্থাৎ উনি না বললেও ওই কার্তিক পাত্র কিন্তু আমাকে ওই কথাটা বলেন যে উনি বলছেন না, ঠিক আছে আমি বলছি, তবে এই হচ্ছে বিষয়। তো উনি সেটা কিন্তু এখানে রাজু সামন্ত ওনাকে একই কথা বলেছেন। তাহলে খানাকুল নিউজের দোষ কোথায় ম্যাডাম? আপনি বলে দিলেন যে খানাকুল নিউজ ভুল টাইম বলেছে বলে আজকে আমার এত কথা শুনতে হচ্ছে। আপনি টাইম মতো টাইম নিয়ে বেরাবেন না বা বেরাবেন সেটা আপনার বিষয়, আমাদের সত্যটা তুলে ধরা কাজ, আমরা সত্যটাই তুলে ধরেছি। তার জন্য যদি আপনি আক্রমণ করেন করতে পারেন। আপনি এমনও বলেছেন যে আপনাকে 1 কিলোমিটার পথ হাঁটানো হয়েছিল, সেটা TV9 বাংলা এবং কলকাতা টিভি অনলাইন দুটো চ্যানেল কিন্তু সম্প্রচার করেছে। অ্যাকচুয়ালি ওর দূরত্বটা আমি বলে দিই, ওর দূরত্বটা 150 থেকে 200 মিটার। তাহলে আপনিই বলুন যে কলকাতা টিভির আগে কি ফিতে নিয়ে ওই মুচিপাড়া ব্রিজ থেকে আর ওই উদয়পুরে শান্তিমায়ের আশ্রম পর্যন্ত ফিতে নিয়ে আগে মাপা দরকার ছিল, তারপর ওই TV9 বাংলাতে সম্প্রচার করা দরকার ছিল না? যেটা আপনি বলেছেন সেটা সম্প্রচার করার কথা ছিল। অর্থাৎ আপনি যেটা বলেছেন সেটাই TV9 বাংলা সম্প্রচার করেছে, আর কার্তিক পাত্র যেটা বলেছে সেটাই কিন্তু খানাকুল নিউজ সম্প্রচার করেছে। অর্থাৎ এখানে কারো বক্তব্যের জন্য কিন্তু কখনো কোনো চ্যানেল কর্তৃপক্ষ অবশ্যই দায় নয়। আর আপনি যেগুলো বলেছেন আমি সেগুলো কোনটা কোনটা মিথ্যা ছিল, কি কি এই বলেছেন, মাইকের আওয়াজ শোনা যাচ্ছে না, আপনারা যদি মনে করেন, আপনারাও ওই তো 16টা চঞ্চল ছিল এবং যাই হোক অনেকগুলো বক্স বাজছিল, তো আপনারাও যদি চান আমি বলবো অত আনতে হবে না, দুটো চং আনবেন, ওই মুচিপাড়া ব্রিজ থেকে আর হচ্ছে আপনার ওই শান্তিমায়ের আশ্রম পর্যন্ত উদয়পুরে শোনা যায় কি যায় না সেটা আপনারা নিজে প্রমাণ করে নেবেন। আর ওই যে বললো ডিস্টেন্স 1 কিলোমিটার, উনি বলেছেন সেই মানে TV9 বাংলা ও কলকাতা টিভিতে ফিতে নিয়ে এসে মেপে দেখতে পারেন, ওটা 1 কিলোমিটার পথ না 150 থেকে 200 মিটার পথ, প্রমাণিত হয়ে যাবে। যদি কারো আমার কথা বা বক্তব্য মিথ্যে মনে হয় অবশ্যই আপনারা যাচাই করতে পারেন। আর একটা বিষয় বলি, ওনার এ নিয়েই বলি কথাটা, কারণ কথাটা বলতে উনি কতটা ভালো একজন শিল্পী। আজ আমি এই প্রশ্নটা কেন বলছি, একজন রাজমিস্ত্রি কিন্তু দায়িত্ববোধ জ্ঞান বলে থাকে, ওনার সেটাও কিন্তু নেই। কারণ ধরুন আমি একটা রাজমিস্ত্রিকে কন্ট্যাক্ট দিলাম, কন্ট্যাক্ট কি দিয়েছি, একটা আমার 10 তলা বিল্ডিং বানাতে হবে, 10 তলা বিল্ডিং বানাতে হবে, আপনি এত টাকা নেবেন, ঠিক আছে এত টাকা নেবেন। আপনার কাজে কোনো রকম ভুল হচ্ছে, আমি সেই কাজটা অন্য কোনো কন্ট্রাক্টরকে কিন্তু দিতে পারি। তাহলে আপনি 10 তলা বিল্ডিং এর কন্ট্রাক্ট দিয়েছি, আপনি 10 তলা বিল্ডিং এর 5 তলা করলেন আর 10 তলা বিল্ডিং এর টাকা নিয়ে চলে গেলেন। এটা কেমন কন্ট্রাক্টর? একটা যদি রাজমিস্ত্রির কাজ করতো তার কিন্তু দায়িত্ব বোধ জ্ঞান বোধ সম্পন্ন বলে সেটা জিনিস থাকতো। কিন্তু কিরণমালা 1 ঘন্টা সম্ভবত প্রোগ্রাম করার কথা ছিল, যেটা আমি জানতে পেরেছি, কিন্তু উনি প্রোগ্রাম করেছিলেন 20 মিনিট প্রোগ্রাম করে সেই 1 ঘন্টার পারিশ্রমিক নিয়ে কিন্তু চলে গেছেন। প্রায় সম্ভবত কন্ট্রাক্ট হয়েছিল যেটা 1,10,000 টাকার মতো এরকম কন্ট্রাক্ট হয়েছিল যে কিরণমালা ওখানে প্রোগ্রাম করবে, এরকম একটা আমরা জানতে পেরেছিলাম। কিন্তু যাই হোক উনি কতটা পেয়েছেন বা আরো সব প্রোগ্রাম করছিল তারা কতটা পেয়েছে এই নিয়ে আমি আসছি না। প্রসঙ্গ এটাই যে আপনি যদি 20 মিনিটের প্রোগ্রাম করলেন, আপনি 5 তলা বিল্ডিং এর কাজ করলেন, আপনি 10 তলার টাকা কি করে নিয়ে চলে গেলেন একজন অভিনেত্রী হিসেবে? আপনি যদি ভদ্র সভ্য অভিনেত্রী হতেন তাহলে কিন্তু ওই 20 মিনিটের টাকা নিয়ে বাকি টাকাটা ওই ক্লাবের মুখে ছুঁড়ে মারতেন, কিন্তু আপনি সেটা করেননি। যাই হোক এই নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য আমি পার্ট 2 করছি। অবশ্যই পার্ট 2টা আপনারা যদি কেউ পার্ট 1 দেখেন অবশ্যই পার্ট 2 এগিয়ে দেখবেন, তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। না হলে বুঝতে না পেরে তখন আপনারা আবার উল্টো পাল্টা কমেন্ট করবেন। আগে সত্য জানুন, জেনে তারপর অবশ্যই কমেন্ট করুন, আমি এটাই বলবো আপনাদের কাছে। অবশ্যই যাই হোক পার্ট 2 আবার আমি নিয়ে আসছি, পার্ট 2তে আপনারা দেখুন কি ঘটনাটা ঘটেছিল, সম্পূর্ণটা জানুন। যাই হোক এই সাথে বিদায় নিচ্ছি আমি তখন কোটাল। জয় হিন্দ। স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়, তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403।
রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।